নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত। তো গত কয়েকদিন ধরে তোমরা যে চ্যাপ্টার যেগুলো সিকুয়েন্সিয়ালি তোমরা পাচ্ছিলে, প্রত্যেকটা চ্যাপ্টারের 1, 2, 3 পার্ট করে, সেইগুলো যেমন চলছিল তেমন তো চলছেই, কন্টিনিউ হচ্ছেই অলরেডি। এবং আমরা বলেছিলাম যে তোমাদের সাবস্ক্রাইবার, মানে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আমাদের চ্যানেলের অলরেডি মেম্বার, তাদের কিছু কোয়ারিজ থাকে এবং যারা পার্সোনালি হোক কিংবা কমেন্ট করে তোমরা জানাও, সেই ধরনের কিছু প্রবলেম নিয়ে আমরা বলেছিলাম প্রতি ফোর্টনাইটে আমরা করিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো গত একটা আমরা কোয়ারি দিয়ে একটা পার্ট আমরা দিয়েছিলাম, এটা এই সেই ধরনের একটা সেকেন্ড পার্ট ধরতে পারো, কোয়ারি ফ্রম দ্য সাবস্ক্রাইবার। যে কটা অঙ্ক আমাদের এখানে এসছে, সবার অঙ্ক তো সব অঙ্ক করে দেওয়া সম্ভব নয়, তবে যে কটা করা যায় একটা ভিডিওতে মোটামুটি আমরা চেষ্টা করেছি সবাইকেই করিয়ে দেওয়ার জন্য। যদি এই ভিডিওতে না হয়, পরবর্তীকালে আবার তোমরা তাদের অঙ্ক দেখতে পাবে। চলো দেখে নিই এইবারে কাদের কাদের অঙ্ক নিয়েছি। তারা বসে থাকো, কারণ প্রত্যেকেই তোমরা দিয়েছো। তোমরা হয়তো ভাববে যে আমরা এবারেই হয়তো পেয়ে যাব, যদি না পাও তাহলে কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই। নেক্সট ভিডিও যখন করা হবে তখন তোমাদের অঙ্কটা নেওয়া হবে। তো আজকের আমাদের ফার্স্ট অঙ্ক আমাদের একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে পেয়েছি, সেটা লিখছি। প্রাইস অফ, ফার্স্ট অঙ্কটা দেখো কেমন নিয়েছি। প্রাইস অফ 2 বুকস ইজ ইকুয়াল টু প্রাইস অফ 5 খাতাস and price of 3 khatas is equal to price of 11 pens. How many books will we get by the price of 110 pens? তো এখানে তিনটে আলাদা আলাদা ইকুয়াল আলাদা আলাদা ডিফারেন্ট টপিক আছে, মানে ডিফারেন্ট কোয়ান্টিটি রয়েছে, সেইগুলোকে আমাদের ধরে নিতে হবে। যেখানে হচ্ছে বুকস আছে, খাতা আছে, পেন আছে। তাহলে এইটা আমাদের ধরে নিতে হবে। ধরিলাম এখানে কি বলেছে আগে বলে নিই, যে দুটো বইয়ের মূল্য 5টা খাতার মূল্যের সমান এবং 3টে খাতার মূল্য 11টা পেনের মূল্যের সমান। তাহলে 110টা পেনের পরিবর্তে কটা বই পাওয়া যাবে, এইটা আমাদের জিজ্ঞেস করেছে। তাহলে ধরিলাম একটি বইয়ের মূল্য, আমরা এরকম ভাবে প্রত্যেকটা ধরে নিতে হবে। ধরিলাম একটি বইয়ের মূল্য x টাকা, একটি খাতার মূল্য y টাকা, আর একটি পেনের মূল্য z টাকা। তাহলে এখানে যে প্রথম জিনিসটা দিয়েছে, তাহলে সেটা লিখতে হবে যে প্রথম শর্তানুসারে দুটো বইয়ের মূল্য মানে 2x সমান কি বলেছে 5 খাতা মানে 5y, এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও। এবার দ্বিতীয় শর্তানুসারে তিনটে খাতার মূল্য 11টা পেনের মূল্যের সমান, তাহলে তিনটে খাতার মূল্য 11টা পেনের মূল্যের সমান, এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দাও। দুটো যখন নাম দেওয়া হয়ে গেল, এখানে বুঝতে পারছো যে এই যে 5yটা এখানে 3y আছে, এই দুটো আলাদা আছে। এই দুটো আমাকে যদি এক করতে হয়, কারণ আমাকে তো পেনের সঙ্গে বইয়ের রিলেশন লাগবে, মানে পেনের সঙ্গে বইয়ের সম্পর্ক লাগবে। তাহলে আমরা করব 1 নং ইকুয়েশনকে 1 নং ইন্টু 3 এবং 2 নং ইন্টু 5 করে পাই। কি পাই সেটা দেখে নাও। 1 নংকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে 6x সমান হচ্ছে 15y। আবার এটাকে 5 দিয়ে গুণ করেছি, 15y সমান হচ্ছে 55z। বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এইটাকে নাম দিতে পারো 3, এইটাকে নাম দিতে পারো 4। তাহলে 3 ও 4 নং থেকে পাই, দেখো 15y সমান 6x, আবার 15y সমান 55z। তাহলে এটা তো বলতে পারি যে 6x সমান 55z। 3 আর 4 নম্বর থেকে, কারণ যেহেতু এই দুটো সমান হচ্ছে এই জিনিসটা, তাহলে এই দুটো সমান, এইটা বলা যায়। তাহলে অ্যাকচুয়ালি আমাকে কি চাইলো, 110টা পেনের পরিবর্তে কটা বই পাওয়া যাবে। যেখানে এইখানে আমরা কি পাচ্ছি, 55টি পেনের মূল্য 6টি বইয়ের সমান, এরকম লিখতে পারি, কারণ এটা বলে দিয়েছে। তাহলে একটি পেনের মূল্য 6/55টি বইয়ের সমান, 110টি পেনের মূল্য
তাহলে কত হবে? 12টি বইয়ের সমান। তাহলে মোট কটা বই পাওয়া যাবে? অতএব ওই মূল্যে 12টি বই পাওয়া যাবে। এই যে কোয়ারি নিয়ে যে সংক্রান্ত ভিডিওটা আমরা করি, এটা কিন্তু তোমরা সবাই দেখতে পারো, কারণ এই অঙ্ক একজনের আটকেছে মানে তোমার যে আটকাবে না তা নয়। এইখান থেকে কিন্তু তোমাদেরও কয়েকটা অঙ্ক করা হয়ে যাবে, কারণ কারোর আটকেছে মানে অঙ্কটা হয়তো ইম্পর্টেন্ট ছিল। দেখে নাও, আমি মুছে দিচ্ছি। সেই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমাদের করা থাকলে আশা করি আগামী দিনে এই ধরনের প্রবলেম পেলে সেখানে অসুবিধা হবে না। নেক্সট অঙ্কটায় আসি। অঙ্কগুলো আমাদের সাথে সাবস্ক্রাইবার সে হয়তো বাংলায় দিয়েছিল, আমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করে দিয়েছি। হয়তো একটু তোমাদের ওয়ার্ডে হয়তো একটু কিছু চেঞ্জ থাকবে, কিন্তু ব্যাপারটা একই। দেখো, ডিভাইড 64 into 3 parts such that proportional to 2, 4 and x if least part is 10, 10^3, তাহলে x সমান কত, এটা জিজ্ঞেস করেছে। মানে 64কে 3টে পার্টে এমন ভাবে ভাগ করো যাতে 2, 4 এবং x এর সমানুপাতি হয়। যদি সব থেকে ক্ষুদ্রতম পার্টটা 10^3 হয় তাহলে x এর ভ্যালু কত, এইটা আমাদের কোশ্চেন। তো এখন 2, 4 x এর সঙ্গে সমানুপাতি হলে জিনিসটা দেখতে কেমন হবে, এরকম এইটুকুনি বুঝতে তো অসুবিধা নাই, থাকার কথাও নয়। রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার করে এসছো, যদি না করে থাকো তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে রেশিও প্রপোর্শনটা গিয়ে আরেকবার দেখে নাও। ওখানে আমি কি বলেছি দেখো, একটা কথা বলেছিলাম আনুপাতিক ভাগহার। তাহলে লিস্ট পার্ট বলেছে, তাই এটা তো বোঝা যাচ্ছে যে 2 যেটা আছে এটা সব থেকে ক্ষুদ্রতম পার্ট। এই যদি ক্ষুদ্রতম পার্ট এটা হয় তাহলে এটা আমরা লিখতেই পারি যে প্রশ্নানুসারে ক্ষুদ্রতম পার্ট তো লিখতে পারি না, ক্ষুদ্রতম অংশের আনুপাতিক ভাগহার, এটা আমরা বলতে পারি। আনুপাতিক ভাগহার কত হবে? দেখো, বলেছিলাম যেটা যখন জিজ্ঞাসা করা হয় সেটা উপরে থাকে, মানে যেটা নিয়ে কাজ হয়, আমাদের ক্ষুদ্রতম অংশ নিয়ে কাজ হচ্ছে, ওটা উপরে, এবং নিচে সবকটার যোগফল। তাহলে 2 + 4 + x, এইটুকুনি বুঝতে অসুবিধা নেই। এইটা হচ্ছে আনুপাতিক ভাগহার। একে কত দিয়ে গুণ করব? এটা সমষ্টি। সমষ্টি কি? আমার তো 64, এটা হচ্ছে টোটাল। এই 64 দিয়ে করলে পরে আমি 10^2 পাই, কারণ এটাই হচ্ছে লিস্ট পার্ট। এবার এটাকে সলভ করতে পারা যায়, কোনো অসুবিধা নেই। দেখো, 2/6 + x × 64, এটা দেখো 32/3 হচ্ছে, বুঝতে অসুবিধা নেই। 32 দুগুণে 64, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? দেখো 4 আর এদিকে 12, তাহলে এটা এখানে 6 + x সমান 12, তাহলে x সমান কত? 6। তাহলে x এর ভ্যালু চেয়েছে, অতএব নির্ণেয় মান 6। এটাই এই অঙ্কের উত্তর। দেখো, মিলিয়ে নাও, আশা করি তোমাদের যে দিয়েছো বা যিনি দিয়েছেন তার সঙ্গে অ্যান্সার মিলে গেছে। যদি তোমাদের বই থাকে সেখানে দেখে নিও। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। এমন কিছু অঙ্ক আমাদেরকে দেওয়া হচ্ছে যে অঙ্কগুলো খুব একটা যে সোজা তা বলবো না, তবে একটু ভাবলে হয়তো করতে পারতে। সেই জন্য বলছি এগুলো কিন্তু সবার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, সবাই দেখে রাখো। নেক্সট অঙ্ক আমরা নিয়েছি আমাদের কোনো এক সাবস্ক্রাইবার বন্ধুর। এই অঙ্কটি পাঠিয়েছিল, এ ম্যান এট 100 grapes in 5 days. Each day he ate 6 more grapes than those he ate on the earlier day. How many grapes did he eat on the first day? মানে কি, একজন 5 দিনে টোটাল 100টা আঙুর খেয়েছে। এবার প্রত্যেক দিন সে 6টা বেশি আঙুর খায় আগের দিনের তুলনায়। তাহলে সে প্রথম দিনে কটা আঙুর খেয়েছিল, এটা হচ্ছে কোয়েশ্চেনটা। তাহলে যেটা জিজ্ঞাসা করে আমরা বললাম সেটাই ধরতে হয়। ধরিলাম প্রথম দিনে এক্সটি আঙুর খেয়েছিল, অতএব প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে আমরা একবারে করে দিতে পারি যে প্রথম দিনে যদি এক্সটা খায় তাহলে পরের দিনে x + 6টা। বলছে তো যে পরের দিনে আরো 6টা বেশি খাবে, তারপরের দিনে আরো 6টা বেশি খাবে, তারপরের দিনে আরো 6টা, এবং তারপরের দিনে আরো 6টা, এবং টোটাল মোট কটা? 100টা। এইভাবেই এটাকে করে দিতে হবে, যেহেতু এটা ডেসক্রিপটিভ পার্ট, বুঝতে অসুবিধা নেই। 6 এর সঙ্গে 12,
6 আর 12 কত, 18, 18 18 36, 36 আর 24 কত হচ্ছে 60। তাহলে 5x সমান হচ্ছে 40 এবং x সমান কত হচ্ছে 8। তাহলে x আমি ধরেছিলাম প্রথম দিনে কটা আঙুর খেয়েছিল, এবং প্রথম দিনে তাহলে বেরোলো 8টা আঙুর খেয়েছিল। অতএব প্রথম দিনে তিনি 8টি আঙুর খেয়েছিলেন। এবং এটাই অঙ্কের উত্তর। দেখে নাও, বুঝতে অসুবিধা হওয়ার কথা না, খুবই সোজা। নেক্সট অঙ্কটা দেখো, এটা খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা যে কারোর ক্ষেত্রে, কারণ টাইম এন্ড ডিস্টেন্সের এই অঙ্কটা আসার চান্স কিন্তু খুব ম্যাক্সিমাম। এই অঙ্কটা, এই ধরনের অঙ্ক হয়তো আমরা করিয়েছি, কাছাকাছি জিনিস করিয়েছি, কিন্তু পার্টিকুলারলি এই অঙ্কটা করানো হয়নি। তো দেখে নাও, two men A and B walk from P to Q a distance of 21 kilometer at the rate of 3 kilometer per hour and 4 kilometer per hour respectively. B reaches Q and return immediately and meets A at a point R. Find the distance from P to R. ব্যাপারটা যেটা বলেছে, আগে ছবিটা এঁকে নিই, ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বলছে দুটো জায়গা, যেখানটা হচ্ছে P, এটা হচ্ছে Q। একজন A এখান থেকে যাত্রা শুরু করেছে, আর একজন B এখান থেকে যাত্রা শুরু করেছে। একজনের গতিবেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, একজনের গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এবার B রিচেস Q অ্যান্ড রিটার্ন ইমিডিয়েটলি, মানে B এখান থেকে যায়, রিচেস Q এবং ইমিডিয়েটলি এসে আর পয়েন্টে এর সঙ্গে মিট করে। তাহলে আমাদের চেয়েছে কি, এই P থেকে R এর ডিস্টেন্সটা চেয়েছে। P থেকে R এর ডিস্টেন্সটা আমরা ধরবো কত, x। তাহলে এখানটা লেখো, ধরিলাম P থেকে R এর দূরত্ব x কিলোমিটার। আচ্ছা বলো তো, যদি টোটালটা 21 হয়, টোটালটা বলে দিয়েছে তো আমাদের, টোটালটা 21 কিলোমিটার, তাহলে আর কিউ এর দূরত্ব কত? অতএব আর কিউ সমান কত হবে? এইগুলো সব ফার্স্টে লিখে দেবে চিত্র থেকে। ফার্স্টে তোমরা এরকম একটা ফিগার এঁকে নেবে, এঁকে নেওয়ার পর বলবে চিত্র থেকে। তাহলে আর কিউটা আমাদের কত হবে? 21 মাইনাস এক্স কিলোমিটার। এইটুকুনি বুঝতে অসুবিধা নেই, কারণ টোটালটা হচ্ছে 21 ছিল, আমরা এইটুকুনি এক্স ধরেছি, তাহলে এইটুকুনি কত হলো? 21 মাইনাস এক্স। এইবার ব্যাপারটা হচ্ছে, বি এর এই টোটাল পথটা যেতে যে সময় লেগেছে, এর কিন্তু ওই একই সময় এইটুকুনি পথ গেছে, এক্স কিলোমিটার। তাহলে তো আমরা একটা জিনিস আমরা লিখতে পারি যে এর নেওয়াটা না লিখে আমরা এইভাবে লিখতে পারি যে এর এক্স কিলোমিটার যেতে সময় লাগে সেটি বি এর কতটা গেছে? এদিকে 21 ও 21 মাইনাস এক্স কিলোমিটার যেতে সময়ের সঙ্গে সমান। এই হচ্ছে বক্তব্য, মানে এর এক্স কিলোমিটার যেতে যেটুকুনি সময় লাগছে, এ বি এর এই এক্স কিলোমিটার, এই 21 কিলোমিটার গেছে, প্লাস হচ্ছে এই 21 মাইনাস এক্স কিলোমিটার যেতে যে সময় লেগেছে, এই দুটো সমান। অতএব শর্তানুসারে দেখো, আমরা যেটা বলেছিলাম যে গতিবেগ সমান কি, ভি যদি গতিবেগ হয় ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম সমান কি, ডিস্টেন্স বাই গতিবেগ। এই জিনিসটা আমরা যখন সময়ায়ন দূরত্ব করেছিলাম তখন ফার্স্টে বুঝিয়েছিলাম। সময়ায়ন দূরত্বটা আরেকবার দেখে নিয়ে যেতে পারো তোমরা, পেছনে ব্যাকে তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে সময় দূরত্বটা আরেকবার দেখে নাও, আর একটু ঝালিয়ে নেওয়া হয়ে যাবে। তাহলে এর যেটুকুনি সময় লেগেছে, কত লেগেছে? এক্স কিলোমিটার গেছে 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগে। যে সময়টা লেগেছে
এইদিকে 21 কিলোমিটার গেছে 4 কিলোমিটার গতিবেগে প্লাস 21 মাইনাস এক্স বাই 4। দেখো এই জিনিসটাই তো বলেছে। এবার এইটাকে আমাকে সলভ করতে হবে। কেমন ভাবে করব? এদিকে 4, 21 প্লাস 21 মাইনাস এক্স সমান, নিচে লেখো কোনো অসুবিধা নেই, 42 মাইনাস এক্স বাই 4। তাহলে 4x সমান এইটা হচ্ছে, তাহলে এদিকে গেলে 7x হয়ে যাবে, x সমান 126 বাই 7। 18 এক্সটা আমরা ধরেছিলাম এইখান থেকে পি থেকে আর এর দূরত্ব। ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম পি টু আর। অতএব পি থেকে আর এর দূরত্ব বেরিয়ে গেল আমাদের 18 কিলোমিটার, এবং এটাই এই অঙ্কের উত্তর। দেখে নাও, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা যে দিয়েছে, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। এই অঙ্কটা পাওয়ার জন্য আমারও ভালো লাগছে যে বেশ ভালো একটা অঙ্ক পেলাম, করিয়েও মজা আছে। দেখে নাও, ভিডিওটাকে পজ করে দেখে নাও। দেখো, gold is 19 times as heavy as water and copper is 9 times as heavy as water. The ratio in which the two metals should be mixed so that the mixture is 12 times as heavy as water. তো এখানে সবগুলো জায়গায় কিন্তু টাইমস টাইমস এই জিনিসগুলো বলা আছে। দেখো এখানেও টাইমস বলা আছে, এখানেও এত গুণ। এই গুণগুলোকে একই ধরনের যদি আমরা রাখি তাহলে এগুলোকে কিন্তু কাউন্টে না নিলেও হবে। কারণ যদি তুমি ধরো যে গোল্ড 19 গ্রামের সঙ্গে ওদিকে কপার 9 গ্রাম মেশানো হয়েছে, এবং এগুলো সবই কার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে? জলের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। এবং লাস্টেও এটা বলছে সো দ্যাট দ্য মিক্সচার ইজ 12 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার, এখানেও জলের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে এই যে কম্প্যারিজন ব্যাপারটা, এটা কিন্তু কনস্ট্যান্ট, তাই জন্য এটাকে আমরা কিন্তু ফিক্সড করে নিতে পারি, এটার জন্য কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের যেটা বলেছে সেটা আমরা ধরবো কি, দ্য রেশিও ইন হুইচ দ্য টু মেটাল শুড বি মিক্সড। তাহলে ধরিলাম এখানে গোল্ড মানে সোনা এক্স পরিমাণের সাথে ওদিকের কি কপার তামার ওয়াই পরিমাণ মেশানো হলো। এইটা আমরা এই পরিমাণ দিয়ে লেখার কারণ হচ্ছে আমাদের ইউনিটটা তো এখানে 19 টাইমস ওখানে ওই রকম ভাবে আছে বলে ইউনিট ধরার কোনো দরকারও নেই। প্লেন লিখবে সোনা এক্স পরিমাণের সাথে তামার ওয়াই পরিমাণ মেশানো হয়েছে। এবার যদি আমি 19 টাইমস অ্যাজ হেভি অ্যাজ ওয়াটার, তাহলে 19 পরিমাণ মানে 19 গ্রামই ধরো বা কেজিই ধরো, তাহলে এক্স পরিমাণ মানে কি হতে হবে 19x। তাহলে এইটাকে যদি আমাদের এখানে হয় শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে আমরা এটাই লিখতে পারি যে 19x পরিমাণ যেটা গোল্ড, কারণ এগুলো সব হচ্ছে গুণ, এত টাইমস মানে তো গুণ। তামার ওয়াই পরিমাণ কিন্তু 9 টাইমস, কার সাথে? ওয়াটারের সাথে, তাই জন্য 9y। এবং টোটাল কতটা মেশানো হয়েছে সেটা নিচে যোগ হয়, আনুপাতিক ভাগাড়ের এটাই নিয়ম। এবং এই যে টোটাল মেটালটা কি বলেছে, জলের থেকে কত 12 গুণ বেশি ভারী। আচ্ছা, এই যে জিনিসটা, এই জিনিসটা টোটালটাই যদি 4, সাপোজ জলের হচ্ছে আমার রেশিওটা হচ্ছে, মানে যদি সাপোজ আমি 1 ধরি, তাহলে এদিকেও তো 12 নিচে 1 হবে। আমার বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে এটাই। যদি আমি এর নিচে যদি জলের সাপেক্ষে কতটা যদি m ধরি, তাহলে এদিকেও তো নিচে m, এই জিনিসটা বোঝানোর উদ্দেশ্য। তাহলে আমি তো এই নিচের কেটে দিতে পারি, তাই জন্য সমান চিহ্নের দুপাশে একই জিনিস আমরা রাখছি না। কেন? এই জিনিসটাই প্রথমে বললাম যে ফিক্সড করে নাও, যে এত টাইমস, এখানেও টাইমস, এই টাইমস ব্যাপারটা এই ইকুয়েশনে ফিক্সড আছে। এবার আমরা করতে পারি, তাহলে এখান থেকে প্লেন জাস্ট 19x 9y সমান 12x প্লাস 12y, ওটা যদি এ পাশে আসে 7x, তাহলে x বাই y কত হচ্ছে 3 এর 7, 3:7।
আমরা বলেছিলাম কোন রেশিওতে ওই দুটো মিক্স করা হয়েছে। অতএব 3:7 অনুপাতে, এটা বলতে হবে 3:7 অনুপাতে সোনার সাথে তামা মেশানো হয়েছিল বা তামা মেশাতে হবে, তবেই ওটা 12 টাইমস অফ ওয়াটার হবে। এইভাবে অঙ্কটা করতে হবে। তো দেখে নাও আজকের মোটামুটি ভিডিওতে যে কটা অঙ্ক করানো হলো সব কটা অঙ্কই বলবো ইম্পর্টেন্ট অঙ্ক, এবং সেখান থেকে অন্যদের উপকার হতে পারে। যারা তোমরা দিলে প্রবলেম, যাদের সলভ হলো তারা হয়তো খুশিতে তারা হয়তো আনন্দিত হলে এই কারণেই যে তোমাদের অঙ্ক নেওয়া হয়েছে। যাদের নেওয়া হলো না তাদেরও কিন্তু আক্ষেপের কোনো বিষয় নেই। পরবর্তী যখন ভিডিওটা আনবো সেখানে কিন্তু তাদের অঙ্কগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারো। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পুরোনো ভিডিওর লিঙ্কগুলো পাবে, ওগুলো পারলে আরেকবার দেখে নাও। তাতে অনেক কোয়ারি কিন্তু সলভ হতে পারে। নিজের পার্সোনাল একটা অঙ্কের প্রতি কোয়ারি আর পুরো অঙ্কগুলো আবার দেখা, এর মধ্যে অনেক তফাৎ আছে। আশা করি তোমরা দেখবে। ওকে, থ্যাংক ইউ।